ঘটনাটি আমার জীবনেই ঘটে। আমার এই অভিজ্ঞতাটি ছিল খুবই ভয়ঙ্কর। ঘটনাটি 2014 সালের জানুয়ারি মাসের 13 তারিখে আমি এবং আমার 3 জন বন্ধুর সাথে ঘটে। ঘটনাটিতে কিছু বিশেষ কারণে সব নামগুলো ছদ্ম ব্যবহার করছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমরা 4 বন্ধু, হৃদয়, সুমন, অর্ণব আর আমি, 4টি ছদ্মনাম। আমরা বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেই। আমরা যখন সবাই একসাথে আড্ডা দেই তখন বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আমরা ঘুরতে খুবই ভালোবাসি এবং আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ভূতের বাড়ি, আত্মা, ভূত নামানো, আত্মার সাথে যোগাযোগ, এসব অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করছিলাম। সুমন এই প্রসঙ্গটা প্রথম তুলেছিল, কারণ হলো ও বলেছিল ও নাকি যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারে। আমার একটু অদ্ভুত লাগে আর আমি সুমনকে জিজ্ঞেস করেছিলাম, এসব কোথায় শিখেছিস? আগে তো কখনো বলিসনি। সুমন উত্তরে জানায় যে 1 থেকে 1.5 বছর আগে ওদের গ্রামের শ্মশানে এক তান্ত্রিক থাকত। ওই তান্ত্রিক আত্মা, ভূত এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারত এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাধনা করত। তো সুমন একদিন কৌতূহল বশত ওই তান্ত্রিকের কাছে এই ভূত, আত্মা এসব অপ্রকৃত শক্তি কিভাবে নিয়ন্ত্রণে আনে, কিভাবে আত্মা দেখতে পাওয়া যায় এসব জানতে চায়। তখন সেই তান্ত্রিক ওর এ সকল জিনিসের প্রতি আগ্রহ দেখে ওকে একটা পদ্ধতি সম্পর্কে বলে এবং কিছু নিয়ম মানলে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই পদ্ধতি নাকি যে কেউ তার আশেপাশে অবস্থিত যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে, দেখতে পারবে বলে তান্ত্রিক জানায়। যেহেতু সুমন আজ পর্যন্ত কখনো করেনি তাই সে ব্যাপারটা কাউকে জানায়নি। ব্যাপারটা আমাদের 3 জনের কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়। আত্মার সাথে আমাদের যোগাযোগ হতে পারে, সেটার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয় আমাদের মনে। তখন কথায় কথায় ভূতের বাড়ি ঘুরতে যাওয়ার প্রসঙ্গ ওঠে। তখন সুমন ওদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে। ওদের যেখানে গ্রামের বাড়ি সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি আছে, যে বাড়ি প্রায় 150 বছরের থেকে বেশি পুরনো আর ওই বাড়িটা সম্পূর্ণই পরিত্যক্ত। সুমনের কাছে সব কথা শুনে আমরা এক নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পাই এবং ওই বাড়িটা যাওয়ার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ওই বাড়িতে গিয়ে 1 রাত থাকবো আর সুমনের মাধ্যমে আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে 3 দিন পর আমরা সবাই সুমনদের গ্রামে যাব। আমরা আগে সুমনদের বাড়ি যাব, তারপর পরের দিন বিকেলে ওই জমিদার বাড়িতে যাব, রাতে থাকবো আর সুমনের সঙ্গে প্ল্যান চ্যাট করব। তো সেই কথা মতো 3 দিন পর সকালে আমরা সবাই স্টেশনে দেখা করলাম এবং সুমনদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। প্রায় 3 ঘন্টা ট্রেন, তারপর 1 ঘন্টা বাসে ও ভ্যানে, তারপর 30 মিনিটের পথ পায়ে হেঁটে আমরা 4 জন বন্ধু সুমনদের গ্রামের বাড়িতে পৌঁছালাম। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেদিন আর বেরোনো হলো না। পরের দিন সকাল 9টার সময় গ্রামের ওই জমিদার বাড়িটা দেখতে বের হয়েছিলাম। এখানে গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটি একদম নির্জন আর শুনশান পথঘাট এবং 2-3 মিনিট পর পর বাঁশঝাড়, বড় বড় গাছ আর আগাছার জঙ্গল। পুরো গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে 200 থেকে 250 জন হবে। গ্রামটা এতটাই জনশূন্য যে ওখানে কোনো ভ্যান, রিক্সাও চলে না। গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। গ্রামের শুরুর দিকে একটু লোকজন থাকলেও একটু ভেতরের দিকে প্রায় পুরোটাই ফাঁকা।
সুমনদের বাড়ি থেকে প্রায় 2.5 মাইল পথ হেঁটে ওই জমিদার বাড়ি যেতে হয়। জমিদার বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়িতে এক অদ্ভুত শ্বাসরোধ করা পরিবেশ। ঢুকতেই কেমন গা শিউরে ওঠে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জমিদার বাড়িটা ছিল 2 তলা, পুরনো আমলের পাকা বাড়ি। তো ওই দিন আমরা দিনের বেলা ওই জমিদার বাড়িতে যাই, তারপর নিচতলা সামনের একটা ঘর একটু পরিষ্কার করে কিছু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসলাম, যাতে সাপের ভয় না থাকে। বাড়িটার উত্তর
এবং ঘটনাটা অনেকটাই অন্যরকম, এবং আশা করছি যে আপনার সাথে তার কোনো ঘটনা নেই। আপনি আপনার অন্য বন্ধুদের বা আশেপাশের মানুষদের, আপনি যেহেতু লেখেন খুব চমৎকার, তাদের কাছ থেকে সংগ্রহ করে যদি তাদের ঘটনাগুলো যদি আপনি লিখে পাঠান তাহলে আমরা খুবই খুশি হব। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তবে তার